ওয়েলকাম টু জকিগঞ্জ উপজেলা। সাইকেলে 495 দিনে 495 উপজেলার ভ্রমণের আজকে আমি ঘুরে দেখব জকিগঞ্জ উপজেলার বাংলাদেশের কিংবদন্তি সালমান শাহের বাড়ি, পৈতৃক নিবাস এবং হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় ইতিমখানা যেটা এই জকিগঞ্জে অবস্থিত, সেই সাথে সারাদিনের অভিজ্ঞতা। চলেন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে প্রায় 1500-র মতো নাকি ছাত্রদের ভবন আলাদা, ছাত্রীদের ভবন আলাদা। ছাত্রীদের 0 কিলোমিটার মাইলস্টোন অফ জকিগঞ্জ। ইন্ডিয়া থেকে আসতেছে সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ জকিগঞ্জ, আর ওই পাশে হইতেছে নদীর ওই পার করিমগঞ্জ, ইন্ডিয়া। 50 কিলোমিটার সাইক্লিং করে চলে আসলাম ত্রিমোহনায়। ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু বাংলাদেশ। আর এটা হচ্ছে ত্রিমোহনা, ওইটা হচ্ছে বরাক নদী, এটা হচ্ছে কুশিয়ারা এবং এইটা হইতেছে সুরমা নদী। ভিডিও শুরু করার আগে আপনাদের জন্য রয়েছে স্পেশাল গুড নিউজ। আমার প্রত্যেকটা উপজেলা ভিত্তিক ভিডিওতে এখন থেকে আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিজাইন করা উপজেলা ভিত্তিক টি শার্ট। সো সেটা পেতে গেলে আপনাদের কিভাবে অংশগ্রহণ করবেন, আমার এই ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাইতে হবে এই ভিডিওর কমেন্টে, এবং ফাইনালি আপনাকে করতে হবে ক্লথ গ্যালাক্সি, আমার টাইটেল স্পন্সর, তাদের ফেসবুক পেজে যে একটা লাইক দিতে হবে। এইটা সিম্পল কাজ এবং বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। জকিগঞ্জ প্রবেশ করলাম, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি সময় আর কি। মানে আমি যে মসজিদে ছিলাম তার 1 কিলোমিটার কাছেই হইতেছে জকিগঞ্জের যে ওয়েলকাম যে মাইলস্টোন আছে সেটা। এবং জকিগঞ্জের নামকরণ হচ্ছে আপনার মূলত 360 আউলিয়ার নাম ছিল জাকির রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, সো তার একটা মাজার ছিল আপনার কুশিয়ারা নদীর পাশে, এবং ওইখানে বাজার বসতো ওই মাজারকে কেন্দ্র করে সপ্তাহে একদিন। সো ওই বাজারের জাকির রহমতুল্লাহ আলাইহির নামে আস্তে আস্তে পরিচিতি লাভ পায় জাকিগঞ্জ নামে। তারপরে আস্তে আস্তে কালের পরিবর্তনের সময় এটা চলে আসে জকিগঞ্জে নামে। এটা হচ্ছে নামকরণের ইতিহাস। আর এখন আমরা যাব বাংলাদেশ ঢালিউডের প্রথম সুপারস্টার অ্যান্ড চলচ্চিত্র জগতের রাজপুত্র সালমান শাহের পৈতৃক নিবাসের এখানে, যেটা আছে মাইজগাঁও অবস্থিত। এটা জকিগঞ্জ শহরে প্রবেশ করতেই যে একটা বাজার পড়বে সামনে, বাজারটার নাম হচ্ছে সাগলির বাস স্ট্যান্ড বাজার। সো এখান থেকে একটু ভিতরে রোডটা 1 কিলোর মতো একটা রোডটা খুবই খারাপ এখন পর্যন্ত যতদূর জানি আমি। সো চলেন আমরা যাই মাইজগাঁও সালমান শাহের বাড়িতে। গতকালকে আমি সালমান শাহের মাজার কবর ওখানে গেছিলাম এবং সবগুলাই জিয়ারত করে আসছি। বঙ্গবীর আতাউল গনি ওসমানের কবরের ঠিক পাশেই আছে শায়িত আমাদের সালমান শাহ অভিনেতা। জকিগঞ্জের এটা হচ্ছে মাইজগাঁও গ্রামে তার পৈতৃক নিবাস। আসলে তার বাবারা ছিল 7 ভাই এবং সালমান শাহ মূলত জন্মগ্রহণ করেন সিলেটে, তার নানার বাড়ি। তো সেই সুবাদে সবাই চিনে যে সিলেটের সদরে আর কি। এবং এখনও তার যে নানার বাড়ি আছে সেই নানার বাড়ির নাম চেঞ্জ করে সালমান শাহর বাড়ি হিসেবেই খুব বেশি পরিচিত। আর আজকে চলে আসলাম আমরা সালমান শাহর যে বাবার বাড়ি। সালমান শাহ হইতেছে বাংলাদেশ ঢালিউডের প্রথম সুপারস্টার এবং গণমাধ্যমে তাকে বলা হয়েছে চলচ্চিত্রের রাজপুত্র এরকম কিছু একটা। তো তারই বাসার সামনে চলে আসছি। এটা হচ্ছে জকিগঞ্জের মাইজগাঁও। হ্যাঁ, জকিগঞ্জ ঢুকতেই খুব কাছে। তো এখান থেকে চলে আসলাম। এটা হইতেছে পুকুরঘাট। এখানে সবাই তো এখন তো আর সেই ইটা নাই, মানুষ যে আসবে বা এরকম কিছু একটা। আসলে এখানে
কথা বলার মতো কোনো পুরুষকে পাইলাম না। এখানে পাইছে আন্টিকে, সে এই বাসায় কাজ করে, ওদের সম্পর্কে তেমন কিছুই জানে না এই বাসা সম্পর্কে। আসলে একটু ভিতরে ঢুকতে ভালো লাগতো। যাই হোক, ভিতরে তো দেখে মনে হলো পুরুষ মানুষ নেই আসলে, সেই জন্য আর কি যাওয়া হলো না। সো এটা হচ্ছে আপনার মাইজগাঁও যে কেন্দ্রীয় মসজিদটা আছে এর পাশেই। আর হচ্ছে জকিগঞ্জ যাওয়ার পথে যে একটা বাজার বাঁধে, সেই বাজারটার নাম হচ্ছে আপনার ছাগলি বাস স্ট্যান্ড। হ্যাঁ, ছাগলি বাস স্ট্যান্ড থেকে মাইজগাঁও যে রোডটা গেছে, রোডটা খুবই খারাপ এখন পর্যন্ত নেই। বাংলাদেশে যখন জন্ম হয় 1971 সালে, তখনই মূলত সালমান শাহের জন্ম। সিলেটে তার নানার বাড়ি এবং মৃত্যুবরণ এবং সমাধি সব হইতেছে আপনার সিলেটে। সালমান শাহ কিন্তু আপনার খুলনায় পড়ালেখা করছে। তার পড়ালেখার জীবন, তার বাবা সরকারি জব করতো, সেই সুবাদে বিভিন্ন জায়গায় পড়াশোনা হয়েছে, খুলনা, কুমিল্লা, ম্যাক্সিমাম সময় ঢাকা আর কি। আর খেলাধুলার প্রতি তার একটা প্রবল আগ্রহ ছিল, সেটা হচ্ছে ক্রিকেট। সেটা আসলে জানতে পেরেও ভালো লাগতেছে। এবং আমার জন্মের ঠিক কাছাকাছি সময়ে মারা যায়, জন্মের পরেই মারা যায়। জন্মের পরে সে নাই, বাট তার রেশ কিন্তু এখনো রয়ে গেছে এবং থাকবে। হ্যাঁ, বাংলাদেশের চলচ্চিত্র জগতের স্বপ্নের এক নায়ক। এবং এত কম সময় পেয়ে এত জনপ্রিয়তা, আসলে ব্যবসা সফল ছবি। তার স্বল্প ক্যারিয়ারে প্রায় 27টার কাছাকাছি সিনেমাতে অভিনয় করে এবং তার সবগুলোই আমরা তাকে প্রায় ব্যবসা সফল। কি রোড, ওয়াও! ওয়েদারও অসাধারণ, রোডও অসাধারণ। আর দুই সাইডে আছে হাওর, মোটামুটি হাওর বলা চলো। নাইস। চকিগঞ্জের এই রোডগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর এবং আমরা এই রোড দিয়েই এগিয়ে যাচ্ছি। দুই পাশের হাওরের মুগ্ধ হয়ে, এটা হাওর বলাই চলে। শুকনো মৌসুমে আসলে একরকম সৌন্দর্য এবং বর্ষায় আরেক রকম, পুরো শুকনো হয়ে গেছে। সেই পাশে দেখেন সিএনজি সারে আসতেছে। ভাই এই তো সব ইসের না ভাই, বিলের না ভাই সব দেশি কই। কত হবে কেজি? কত ভাই কেজি? কত ভাই? 800 টাকা ভাই। 800 টাকা? ইস, থাকলে শৈল মাছ না? সব তো এই বিলের না ভাই? নাম কি বিলের ভাই? এই বিলের নাম কি ভাই? এই বিলের নাম কিটা? সাতলাও না না, ভাই খরচলা বিল। খরচলা বিল আমার আমার 8 কেজি আগে 4 কেজি 12 পারি না। এটা কি আপনি যে এক জায়গায় কি করে তারপরে পানি খেয়েছে তারপরে এই করে না মাছ ধরা? ওটা আমি ওজন কত হবে এটা? এটা হবে না 700 টাকা। 700 আর ওগুলো 800। জকিগঞ্জের দূরত্ব আসলে এক কথা বলতে গেলে অনেক দূরত্ব এবং আজকে প্রচুর বাতাস, তার কারণে আসলে টানতে কষ্ট হচ্ছে। আজকে অ্যাভারেজ খুবই কম, প্রায় 1.5-2 ঘন্টায় 25 কিলো, যেখানে মিনিমাম 30 কিলো থাকার কথা সেখানে আছে আপনার 14 আছে। সো যাই হোক, এই রোডটা এটা আছে শর্টকাট রোড জকিগঞ্জ যাওয়ার, আর একটা আছে ওই সাইড দিয়ে, ওটা অনেক ডিস্টেন্স। সো আমরা মূলত একটা লুপ আকারে যাব। সো এই সাইডে যাচ্ছি শর্টকাট হয়ে এবং ওই পাশ থেকে ব্যাক করবো। সো
জকিগঞ্জটাই উপজেলায় ঘুরতেই আমার চলে যাবে প্রায় 50 কিলোমিটারের বেশি দেখলাম। ও মাই গড, ইটস হিউজ আসলে, এক কথায় বলা চলে। তো এখন আমরা প্রথমেই যাব এখান থেকে। বাংলাদেশ তো বটেই, বলা আমি মানে শোনা কথা এবং আর্টিকেল থেকে পড়ছি, এটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা আর কি। তো সেখানে যাবো আমরা। এটা হচ্ছে ফুলতলি সাহেব বাড়ি না কি নাম করে একটা জায়গায়। জকিগঞ্জ 11 কিলোমিটার এই রোড ধরে, 11 কিলোমিটার। আর ওই যে রোডটা দিয়ে আমরা চলে আসছি ওই রোডটা দিকে 31 কিলোমিটার। বুঝতে পারছেন, এটা হচ্ছে শর্টকাট, একদম সরাসরি আর কি কানেকশন। আর রোডটা এক কথায় মসৃণ। এখন আমি আছি এটাকে যতদূর আমি জানি এবং দেখলাম গুগলে, এটা বলতেছে যে এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা। তার পুকুরে আপনার উজু করলাম, এখন নামাজ পড়বো এদের সাথে। এখানে প্রায় 1500 মতো নাকি ছাত্রদের ভবন আলাদা, ছাত্রীদের ভবন আলাদা। ছাত্রীদের অপর পাশে ভবন। প্রায় এতজন ছাত্ররা এখানে আসলে পড়াশোনা করে এবং এটা নাকি সম্পূর্ণই ফ্রি যতদূর জানি। এখানে খাওয়া দাওয়া, থাকা, অসুস্থ হইলে, তারপরে হচ্ছে আপনার জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই নাকি এরা বহন করে। এবং এটা হচ্ছে এখানে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও আছে। তো এখানে আসলে ভিডিও করা নিষেধ দেখলাম, সব জায়গায় লেখা আছে। তো সেই জন্য আমি আমার মতো করে আলাদা করে ভিডিও করতেছি। সেই এখন আমরা এখানে নামাজ পড়বো। নামাজ হচ্ছে বললো যে 2:45। এখানে অনেকগুলো ভবন আছে, আসলে আপনারা গোলায় যেতে পারেন। দেখলাম যে মেন মসজিদটা আছে, মসজিদটার পাশেই মূলত ছাত্রদের থাকার যে ঘরটা সেটা। আর পাশে হইতেছে ফুলতলা, যে হুজুর ছিল ওনার আওলাদদের ঘর। এতিম ছাড়া নেয় না, ভর্তি নেয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের বয়স কত? থাকা খাওয়া সব ফ্রি? থাকা খাওয়া সব ফ্রি? থাকো কোন জায়গায়? ওই ভবনে? ওইটাই? আচ্ছা আচ্ছা। ওই যে সামনে যেটাই আছে, নামাজ পড়া সবই জায়গায় না? أشهد أن محمدا رسول মসজিদের এতিম বাচ্চাদের সাথে নামাজ পড়লাম এবং এখানে ভিডিও করা আসলে সম্পূর্ণ নিষেধ। ভাই আস্তে, ভাই আস্তে আস্তে, এই বড়ই পারতেছে। ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। সো সম্মান রক্ষার্থে খুব বেশি ভিডিও করলাম না। আসলে আমাদের মতো না কিছু পাকনা ব্লগাররা আছে, হ্যাঁ, যেগুলো আসলে পরিবেশ খুবই খারাপ করে ফেলায়। এবং যাই হোক, সব জিনিসের সম্মান রক্ষা করতে হবে, এই আর কি। তো এখানে এই সিলেট কি আসলে আমার কাছে এখন ঘুরে ফিরে মনে হইতেছে যে ইসলামের একটা আবাদ ক্ষেত্র। হ্যাঁ, বাংলাদেশের আর অন্য কোথাও এরকম মানে কিছুদূর পর পর এমন মাদ্রাসা, এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা ইত্যাদি নাকি, যাই হোক আর কি। সো নুরানি, হ্যাঁ, মানে আসলে বিরল মনে হয় আমার কাছে। তো আমি এখন যেখানে গেলাম সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে বড় এতিমখানা এবং দেখলাম মোটামুটি বিশাল আয়তনের। কথায় অসাধারণ রোড, দুই পাশের ভিউ, আমি যেমনটা চাই ঠিক তেমনটাই। জকিগঞ্জ বাজারে 0 কিলোমিটার মাইলস্টোন অফ জকিগঞ্জ।
সামনে একটা গাছ রোড ব্লক করে ফেলাইছি। কুশিয়ারা নদী না এটা ভাই? কুশিয়ারা নদী না? কুশিয়ারা। শুনতে পাচ্ছেন আপনার ওই পাশে ইন্ডিয়ার মনে হয় পূজা হইতেছে। পূজা যে ঢাক ঢোলের শব্দ। বাংলাদেশের নৌকা মানুষজন যাইতেছে, পাসপোর্ট হোল্ডার যারা। হ্যাঁ, ইন্ডিয়া থেকে আসতেছে সবাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা। আর এটা হইতেছে আপনার বাংলাদেশের জকিগঞ্জ, আর ওই পাশে হইতেছে নদীর ওই পর করিমগঞ্জ, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে সব মালামাল যেগুলো আসে আর কি এই বন্দর দিয়ে আসে না, আর নৌকা হইতেছে মাধ্যম, এছাড়া তো আর এই নাই। আব্দুর রহিম আঙ্কেল মনে করেন যে অবসরপ্রাপ্ত আর্মি আর কি। যাই হোক, ভালো লাগলো, এখানে অনেকক্ষণ গল্প করতেছিলাম আঙ্কেলের সাথে, এবং আমার বাবার বয়সী। আমার যখন জন্ম হয় নাই আঙ্কেল তখন জব করে আর কি, সার্ভিসে জব করে আর কি সেনাবাহিনীতে। আর এটা হচ্ছে আপনার কুশিয়ারা নদীর পারে আঙ্কেলের সাথে মানে দেখা আর কি, কাস্টমস এরিয়া। আর ওই পাশে করিমগঞ্জ, ওই যে পূজা হইতেছে ওখানে শব্দ শোনা যাইতেছে। থ্যাংক ইউ আঙ্কেল সময় দেওয়ার জন্য। গল্পের সমাপ্তি আরিফুলের সাথে চলতে চলতে পরিচয়। স্কুল থেকে আসতেছে মাত্র 4টা বাজে, স্কুল ছুটি হয়েছে। সো স্কুল চালায়, সাইকেল চালায়, স্কুলে যায় 2 কিলোমিটার রাস্তা। তো গল্প করলাম অনেকক্ষণ। এখন আবার ত্রিমোহনার কাছাকাছি যাচ্ছি আর কি। আমরা অনেক দূর আসছে। জকিগঞ্জ আসলে অনেক বড়, বিশেষ করে সাইকেলে আমার কাছে মনে হইতেছে 51 কিলোমিটার। এখনো আমি জকিগঞ্জের ভিতরে, আমার আরো প্রায় 30-40 কিলোমিটার মতো চালানো লাগতে পারে। ত্রিমোহনা রোডে প্রবেশ করলাম। হ্যাঁ ভাই, অলরেডি 52 কিলোমিটার হয়ে গেছে, আমি এখনো জকিগঞ্জের ভিতরে। সো আজকে কত কিলোমিটার সাইকেলিং করতে হবে বুঝতে পারতেছেন। জকিগঞ্জ থেকে বের হইতে হলে আই রিয়েলি জন্য 50 কিলোমিটার সাইক্লিং করে চলে আসলাম ত্রিমোহনায়, যেটা হইতেছে ইন্ডিয়ার বর্ডার। ওটা ইন্ডিয়া এবং এটা বাংলাদেশ, এবং এটা হইতেছে আপনার ইন্ডিয়া থেকে আসছে বরাক নদী। আর এটা চলে গেছে হইতেছে আপনার সুরমা নদী, যেটা সিলেটের দিকে গেছে। এটাও গেছে ওইদিকে, এটা হচ্ছে আপনার কুশিয়ারা নদী। হ্যাঁ, এইখান থেকেই আর কি এটা হইতেছে আপনার সেই মোহনা। তো আমরা শেষ সীমানায় চলে আসছি, বর্ডারের কাছাকাছি। আঙ্কেল, টমেটো কি আপনি লাগাইছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাম কেমন এখন টমেটোর? এখন টমেটোর দাম তো 20 টাকা কেজি, পাইকারি। হ্যাঁ, পাইকারি নি? আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক। আর এগুলো কি আপনার ময়লা ঘাস উঠে দিচ্ছেন গরুর লাগি? স্যার একটা টমেটো দেওয়া যাবে স্যার? একটা টমেটো দেওয়া যেত নি? খাইলাম। টাটকা জিনিস আসলে খাওয়ার মজাটাই অন্যরকম, ক্ষেতের থেকে ছিঁড়ে একদম লাগাইছে। এই যে মোহনার পাশেই ওই সাইডে ইন্ডিয়া, ওই নদীর অর্ধেক হইতেছে বাংলাদেশ, অর্ধেক ইন্ডিয়া। ও থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে, না লাগতো না। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইন্ডিয়া, ওয়েলকাম টু বাংলাদেশ। আর এটা হচ্ছে ত্রিমোহনা, ওইটা হচ্ছে বরাক নদী, এটা হচ্ছে কুশিয়ারা, এবং এইটা হইতেছে সুরমা নদী, চলে গেছে সিলেটে। এই দুইটা সিলেটের দিকে গেছে, আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার দিকে। মোহনার এখন আসলে পানি শুকিয়ে মরে গেছে নদীগুলো আপাতত, এবং চরগুলা সম্পূর্ণ দেখা যাচ্ছে। চলে আসবে পানি, আর কিছুদিন পরেই পানি চলে আসবে, শীত শেষ আসলে।
চলেন আমরা এখানে অনেকক্ষণ বসছিলাম এবং আঙ্কেল রেডি দেওয়া টমেটো খাইলাম ওইখানে বসে বসে। সাইড খের হ্যাঁ সব সবজি লাগানো? সব সবজি লাগানো। আচ্ছা আচ্ছা, ওই সাইডে কি বর্ডার নাই দেওয়া? বর্ডার আছে, বর্ডারও আছে। বর্ডার আছে, ওই যে তারার বেড়া আছে না, হ্যাঁ ওই যেটা ই দেখা যায় ঘর, হ্যাঁ ঘরটা হইলো কি বিএসএফ এর টং টং। হ্যাঁ আচ্ছা আচ্ছা আর এই ওই পাশেই দিও। আচ্ছা, এই যে তারার আপনাদের বেড়া আছে। কোনো সমস্যা করে না? না কোনো সমস্যা হয় না। আচ্ছা আচ্ছা, এই যে বিজিএফ বিজিবি, হ্যাঁ বিজিবি বিজিবি আর ইয়ে তো বিএসএফ। আচ্ছা বিএসএফ, হ্যাঁ। হ্যাঁ এখানে বসার মতো সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে আপনারা বসার জায়গা আছে, ছবি তুলতে পারবেন, সুন্দর সুন্দর রেস্ট নিতে পারবেন আপনারা সবাই। আমি ত্রিমোহনার একেবারে পাড়ে বসে আছি এবং গতদিন রাত্রে যেখানে ছিলাম সেখানে এক হুজুর, মাহবুব হুজুর, সে আমাকে বলছিল যদি কখনো প্রয়োজন হয় মানে এই ত্রিমোহনার এখানে তার পরিচিত একজন আছে, সে এইখানে বর্তমান মেম্বার আর কি। তো এইখানে আস্তে আস্তে ভাগ্যক্রমে আমার সন্ধ্যা হয়ে গেছে এবং আজকে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি হয়ে গেছে, 53-54 কিলোমিটার। তো এইমাত্র এখানে বসে অন্য এক ভাইয়ের মোবাইল নিয়ে ফোন দিলাম এবং ভাইয়া বললো যে থাকা যাবে। তো এখন সে আরেক ভাই সেই নিয়ে যাবে হইতেছে মজনু মেম্বারের কাছে। রাতের থাকা অন্যরকম এক অবস্থা। দেশি কলা, মুড়ি, জানি না কি ভাই, এটা কি ভাই? এটা হইলো কচু, কচু। আর এটা এটা একটা সবজি, এটা মাছ। আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি, সো এগুলো সংগ্রহ করতে পারেন। পেজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন।